রাত পোহালেই উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার মানে ফোর্থ সেমিস্টারের বায়োলজি পরীক্ষা। আজকের এই ভিডিওতে আমরা সঙ্গে পেয়ে গিয়েছি বিশিষ্ট শিক্ষক এবং সাবজেক্ট এক্সপার্ট মাননীয় দীপক স্যারকে। স্যার তোমাদের জন্য বলে দেবেন এই যে পরীক্ষা প্রস্তুতির অন্তিম মুহূর্ত, এই সময় বায়োলজির কোন কোন অংশ তোমাদের পড়তে হবে। আমি জানি 11-এর অনেকেই লিখবে আমাদের জন্য সাজেশন পোস্ট হোক। তোমাদের ক্ষেত্রে স্যার একটা কথা বলে দিয়েছেন, 11-এর প্রশ্ন স্কুলের স্যারেরা করবেন। 10,000 স্কুল, আলাদা আলাদা 10,000 রকমের প্রশ্ন সেখানে হবে। কোনো কোনো স্কুল তো কেনা প্রশ্নও করবে। তাই ক্লাসে ক্লাস টিচার তোমাদের যা যা বলেছেন সেটাই 11-এর সাজেশন, ওখানে আলাদা করে বলবার কিছু নেই। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা একটা বিষয় মাথায় রাখবে, তোমাদের এবার যতগুলো পরীক্ষা হয়েছে তাতে দেখা যাচ্ছে একটা ছক ভেঙে প্রশ্ন করার প্রবণতা। এবং তোমরা জানো বায়োলজির যে বইগুলো রয়েছে সেগুলো কতটা বড় এবং মোটা। তার মধ্যে থেকে এক্স্যাক্ট কোন কোন টপিক তোমাদের জন্য গুরুত্বপূর্ণ স্যার সেটাই বলছেন। যারা গোটা বছর পড়াশুনো করনি তারা শুধু এইটুকু ভিডিও দেখে বিরাট লাভবান হবে এমন আমরা একেবারেই বলছি না, বা স্যার ভিডিওতে যেটুকু বলেছেন এর মধ্যেই সব কমন পেয়ে যাবে এটাও বলা হচ্ছে না। আমাদের ভিডিওর উদ্দেশ্য হলো যারা সবটা পড়েছো পরীক্ষা দিতে যাওয়ার আগে কোন কোন অংশ আর একবার ভালো করে দেখবে বা রিভিশন দেবে তার একটা গাইডলাইন। তাহলে চলো ঝটপট দেখে নিই স্যারের আলোচনা। তার আগে ছোট্ট অনুরোধ, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ভালো লাগলে লাইক করতে একেবারেই ভুলো না। ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিতে যাওয়ার আগে যে কোয়েশ্চেনগুলো একবার ঝালিয়ে যাবে বা এক ঝলক দেখেই যাবে এবং এগুলোই পরীক্ষা আসবে সে সম্পর্কে কোয়েশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করছি। পরপর কোয়েশ্চেনগুলো বলছি। প্রথম চ্যাপ্টার মানব স্বাস্থ্য রোগ, এখান থেকে কোষভিত্তিক রসভিত্তিক অনাত্মতার পার্থক্য পড়বে, টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইটের পার্থক্য পড়বে, ইন্টারফেরন কি, বিভিন্ন প্রকার ম্যালেরিয়া সৃষ্টিকারী অণুজীবের নাম, তারপরে রোগটির সংক্রমণ পদ্ধতি, ফাইলেরিসিসের উপসর্গ, অ্যাসকেরিয়াসিসের সংক্রমণ পদ্ধতি, লোফার সিন্ড্রোমটা কি, টাইফয়েড সৃষ্টিকারী অণুজীবের নাম, আদর্শ ব্যাকটেরিয়া গঠন পড়বে চিত্রসহ। তারপরে মশার নিয়ন্ত্রণ পদ্ধতি পড়বে, এইডস রোগের কারণ, প্রতিকার, এলএসডি কি, একটা ট্রাঙ্কুলাইজার যে ড্রাগ তার উদাহরণ পড়বে এবং মানবদেহে প্রবেশ করলে এর প্রভাব কি হয় সেটা পড়বে। তারপরে খাদ্য উৎপাদন উন্নতি সাধন, এখান থেকে অণুবিস্তরণ কি, অণুবিস্তরণের গুরুত্ব পড়বে, কলাকর্ষণ কি, অণুবিস্তরণে ব্যবহৃত হরমোনের নাম এবং তাদের ভূমিকা কি, টোটিপোটেন্সি বলতে কি বোঝো, বায়োফর্টিফিকেশন কি, এসসিপি কি, এসসিপির গুরুত্ব পড়বে, ইমাস্কুলেশন কি, আর হচ্ছে ইমাস্কুলেশনের পদ্ধতি কয়েকটা পড়বে। আচ্ছা, পরের চ্যাপ্টার মানব কল্যাণ অণুজীব, এখান থেকে বায়োগ্যাস উৎপাদন পদ্ধতি পড়বে, টিরচিনের সাথে পড়লে চলবে, বায়োগ্যাস উৎপাদনে ব্যাকটেরিয়ার ভূমিকা, সিওএস ট্রিটমেন্ট কি, সিওএস ট্রিটমেন্টে ব্যবহৃত যে উপাদানগুলি তার নাম, তারপরে বায়ো ফার্টিলাইজার হিসেবে মাইক্রোরাইজার ভূমিকা, তারপরে হচ্ছে অ্যান্টিবায়োটিক এবং ভিটামিন উৎপাদনে ব্যাকটেরিয়ার ভূমিকা, বিওডি সিওডি এর সংজ্ঞা এবং এর মানটা পড়বে, স্ল্যাশ কি, সক্রিয় স্ল্যাশ কি, জিপসার হিসেবে ব্যাকটেরিয়ার ভূমিকা, তারপর হচ্ছে আইপিএম হচ্ছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, এটা ভালো করে পড়বে, আর হচ্ছে পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ, এটাও খুব ভালো করে পড়বে। আচ্ছা, পরের চ্যাপ্টারে জৈব প্রযুক্তিবিদ্যা ও তার প্রয়োগ, এখান থেকে যেটা পড়বে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আছে এখান থেকে, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজনীয় ধাপগুলো পড়বে, পিসিআর কি, এখান থেকে একটা তোমাদের প্রশ্ন আসবে, বড় কোয়েশ্চেন আসবে, পিসিআর, এটা খুব ভালো করে পড়বে, পিসিআর এর সীমাবদ্ধতা গুরুত্ব, তারপর ক্লোনিং ভেক্টর পড়বে, জিএমও উদাহরণ পড়বে, আর পিসিআর উৎপাদনের প্রয়োজনীয় উৎস সেগুলো সম্পর্কে দেখে যাবে। তারপরে ট্রানজেনিক প্রাণী উদাহরণ সহ, আণবিক আঠা, আণবিক কাঁচি কাকে বলে, কেন বলে, সিডিএনএ কি, এর তাৎপর্য বা গুরুত্ব কি, বিটি কটন কি, তারপরে বায়োপেটেন্ট কি উদাহরণ সহ পড়বে, ইনসুলিন উৎপাদনের ধাপগুলো পড়বে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে ইনসুলিন উৎপাদনে বায়োটেকনোলজির ভূমিকা, তারপর আছে PBR322 এর গঠন, আর হচ্ছে জিন থেরাপি কি, এর অ্যাপ্লিকেশনের প্রয়োগটা দেখে যাবে। আচ্ছা, তারপরে জীব ও জনস্বাস্থ্য, এখান থেকে তোমরা বায়োম কি, তারপরে হ্যাবিট্যাট নিস, তারপরে ইকোলজিক্যাল নিস, তারপরে উদাহরণসহ এগুলো পড়বে, পরজীবিতা, অটিকোলজি, সিনিকোলজি, তারপরে আছে সিওফাইট, হেলিওফাইট,
অসমো কনফর্মার এবং অসমো রেগুলেটর এর পার্থক্যটা পড়বে। তারপরে জে এবং এস আকৃতির যে জনসংখ্যার লেখচিত্র আছে, জনসংখ্যা বৃদ্ধি লেখচিত্র, এটা লেখচিত্র সহ ব্যাখ্যাটা দেখে যাবে। এবার তারপর আছে বাস্তুতন্ত্র যে চ্যাপ্টারটা আছে, সেখান থেকে প্ল্যাঙ্কটন পড়বে। প্ল্যাঙ্কটন কি কি, ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, তাদের সংখ্যা, উদাহরণ, গুরুত্ব। তারপরে শক্তি প্রবাহের বৈশিষ্ট্য পড়বে, শক্তি প্রবাহ, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কেন একমুখী পড়বে, লিন্ডেম্যানের 10% ল পড়বে, বিভিন্ন প্রকার খাদ্য শৃঙ্খলা সম্পর্কে দেখে যাবে এবং উদাহরণ সহ সুন্দরভাবে পড়ে যাবে। তারপরে বাস্তুতান্ত্রিক যে ক্রমপর্যায় কি, তো বাস্তুতান্ত্রিক ক্রমপর্যায়ের যে ধাপগুলো সেটা পড়বে। বিশেষ করে উদ্ভিদ ক্রমপর্যায়ের ধাপগুলো খুবই সুন্দর করে পড়বে, এটা পরীক্ষা আসতেই পারে। তারপর হাইড্রোসিটা পড়বে। তারপরে জীববৈচিত্র্য সংরক্ষণ, জীববৈচিত্র্য সংরক্ষণ যেখানে আছে এখান থেকেই একটা বড় কোয়েশ্চেন হবে। সেটা হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলো পড়বে উদাহরণ সহ। আলফা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য কি, উদাহরণ পড়বে। বায়োস্ফিয়ার রিজার্ভ বলতে কী বোঝো, এর গুরুত্ব কী, তারপরে বিভিন্ন প্রজাতি বলতে কী বোঝো, রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক সম্পর্কে পড়বে। জীববৈচিত্র্যের গুরুত্ব খুবই ভালো করে পড়বে। জীববৈচিত্র্য সংরক্ষণে বাস্তুতন্ত্রের মানে জীব সংরক্ষণের গুরুত্বটা ভালো করে পড়বে। এবার পরিবেশ গত বিষয় যেগুলো রয়েছে সেখান থেকে তোমরা পড়বে তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে, এই বর্জ্য ব্যবস্থাপনার দুটি পদ্ধতি, তারপর চিপকো আন্দোলন, তারপরে সাইলেন্ট ভ্যালি, তারপরে পড়বে সাইলেন্ট ভ্যালি আন্দোলনটা পড়বে। তারপরে হচ্ছে যে তেজস্ক্রিয় দূষণ কমায় এমন কয়েকটা উদ্ভিদের নাম তোমরা খুবই ভালো করে পড়বে। সর্বোপরি বলছি যে এবার যে পরীক্ষাটা তোমাদের হচ্ছে, এই পরীক্ষায় কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে কিন্তু অতিরিক্ত কোয়েশ্চেন দেওয়া থাকবে, ঠিক আছে? সেই জন্য তোমরা অপশান পেয়েই যাবে, আর সবাই মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে। দেখো তোমাদের যে পরীক্ষা আছে, দেখো তোমাদের একটা মাত্র 5 নম্বরের কোয়েশ্চেন হবে, সেটা হচ্ছে ইউনিট 10 থেকে হবে, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা এমনি এটা পরিবেশগত বিষয়ে ব্যাপার ট্যাপারগুলো আছে, বাস্তুতন্ত্র সবই আছে এর মধ্যে, সবাই এটা তোমরা পেরে যাবে। সেই জন্য মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে। আর তোমরা পরিচ্ছন্নভাবে লিখবে। হুম, এই পর্যন্ত বলে শেষ করছে। সবার পরীক্ষা ভালো হোক, আগামীকালের দিনটা সবার জন্য শুভ হোক। থ্যাংক ইউ।